আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমার অন্যান্য যে ভিডিওগুলো আপনারা দেখেন, সেই ভিডিওর তুলনায় আজকের যে ভিডিওটি, এটি যে কোনো কারণে আমার জন্য খুব স্পর্শকাতর, এবং যে বিষয়টি নিয়ে কথা বলবো, এই কথা বলা আমার জন্য, আমি যে অবস্থানে রয়েছে সেখান থেকে রীতিমতো জিহাদে কুল্লিয়া, উত্তম জিহাদ। আমি নিজে ব্যবসা বাণিজ্য করি, এবং যারা এই ব্যবসা বাণিজ্যের জগতে শীর্ষ পর্যায়ে আছেন, ট্রেড পলিটিক্সে এফবিসিএ সভাপতি হন, তারপর বিভিন্ন ট্রেড সংগঠনের সভাপতি হন, এদের অনেকের সঙ্গে আমার বন্ধুত্ব রয়েছে। তাদের কর্মকাণ্ড আমার পছন্দনীয় নয়, কিন্তু যেহেতু ব্যবসা বাণিজ্য করি তাদের সঙ্গে আমার দেখা হয়, সাক্ষাৎ হয়, এবং বিভিন্ন পারিবারিক কিংবা সামাজিক অনুষ্ঠানে তাদের সঙ্গে মুখ দেখা দেখি করা ছাড়া সেই ৮০ দশক থেকে এখন পর্যন্ত আমার আসলে অন্য কোনো বিকল্প থাকে না। তো কাজেই তাদের বিরুদ্ধে কথা বলা যে কোনো কারণই হোক আমার জন্য বিব্রতকর, ঝুঁকিপূর্ণ নয়। এর কারণ হলো যে সবচেয়ে রাজনৈতিক যারা ক্ষমতাধর ব্যক্তিবর্গ, দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে কথা বলে আসছি। এটা নিয়ে আমার কখনো কোনো আতঙ্ক কাজ অতীতে করেনি, এখনো করে না। আল্লাহর কাছে সাহায্য চাই যেন আগামীতেও না করে। যা বলছিলাম সেটা হলো, শেখ হাসিনাকে, মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, যারা সর্বনাশ করেছেন, তাদের মধ্যে সবচেয়ে যে গোষ্ঠীটি তার মন এবং মস্তিষ্কে রীতিমতো পছন্দ ধরিয়ে দিয়েছেন, তাকে এবং তার পরিবারকে দুর্নীতির যে নর্দমা, সেই নর্দমার মধ্যে ফেলেছেন, এবং সেই নর্দমার মধ্যে পড়ার কারণে যিনি একসময় জননেত্রী রূপে নন্দিত ছিলেন, বঙ্গবন্ধু কন্যা রূপে যিনি মাথার তাজ ছিলেন, এবং দলীয় নেতাকর্মীদের নিকট যিনি বোন হিসেবে, আপা হিসেবে সম্মানিত ছিলেন, সেই শেখ হাসিনা এদের কারণে দুর্নীতিবাজ হয়েছেন, খুনি হয়েছেন, স্বৈরাচারী হয়েছেন, ফ্যাসিস্ট হয়েছেন, আরো কত কি। এবং সবার শেষে তিনি যেভাবে পালিয়ে গেছেন, এই পালানোর ফলে হাতে গোনা যে অলিগার শ্রেণী রয়েছে তাদের সংখ্যা কত হবে? বড়জোর ৫ থেকে ৬০০। আর এদের নেতা কত হবে? বড়জোর ৪০ থেকে ৫০। অর্থাৎ ৫০ জনের একটা টিম, দুর্নীতিবাজ ব্যবসায়ীদের একটা টিম, তাদের অধীন ৫০০ জনের মতো একটা সিন্ডিকেট। এরপর আরও শহর, বন্দর, গ্রামে, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে ব্যবসায়ী কাম দুর্নীতিবাজ, কন্ট্রাক্টর, সাদাবাজ, এদের সংখ্যা ধরেন আরও লাখখানেক হবে। তো বাংলাদেশে যদি ৩৫% লোক আওয়ামী লীগ করেন, তাহলে কম করে হলে ধরুন ৬ কোটি লোক আওয়ামী লীগ করেন। তো ৬ কোটি লোকের মধ্যে এরকম দুর্নীতিবাজ, ব্যবসায়ী, চাঁদাবাজ, ধড়িবাজ লোকের সংখ্যা সাকল্যে ১ লাখ। এই ১ লাখ লোকের জন্য ৬ কোটি লোক আজ জাহান্নামের আগুনের মধ্যে পড়েছে। এবং এই যে ৬ কোটি মানুষের যে কান্না, সেই কান্না শেখ হাসিনা যতদিন জীবিত থাকবেন, শেখ রেহানা যতদিন জীবিত থাকবেন, জয় যতদিন জীবিত থাকবেন, তাদের চারিদিকে জাহান্নামের আগুন রূপে, জাহান্নামের বাতাস রূপে, লু হাওয়া রূপে তাদেরকে তছনছ করে ছেড়ে দেবে। তাদের জীবন, খাওয়া দাওয়া, ঘুম সবকিছু হারাম করে দেবে। তো শেখ হাসিনা পালিয়েছেন, শেখ রেহানা পালিয়েছেন, জয় আছেন দেশের বাইরে, আর তিনি যদি বাংলাদেশে থাকতেন তাকেও পালাতে হতো। এমনকি দলের মধ্যে যে সকল ভালো নেতা ছিলেন, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নাই, তারা
দম্ভ করেছেন, অন্যায় করেছেন, আমি কারো নাম বলবো না, কিন্তু দুর্নীতির অভিযোগ নেই, তারাও এই সময় গা ঢাকা দিতে বাধ্য হয়েছেন। তো এই সকল কুকর্ম যাদের কারণে হয়েছে তারা সবাই শীর্ষস্থানীয় তথাকথিত ব্যবসায়ী। এদের ব্যাংক আছে, এদের বীমা আছে, এদের গার্মেন্টস আছে, শিল্প আছে, কলকারখানা আছে। তারা প্রধানমন্ত্রীর সঙ্গে গত 15 বছর ধরে দেশে বাইরে গেছেন এবং রাষ্ট্রযন্ত্রকে চিপে যত জনগণের অর্থ জোকের মতো খাওয়া যায় তারা সেটা খেয়েছেন। এবং এই গত 15 বছরে প্রধানমন্ত্রীর কার্যালয়, অফিস, আদালতে এ সকল দুর্বৃত্ত শ্রেণীর যারা ব্যবসায়ী তাদের আচরণ, চাল চলন, কথাবার্তা সারা দেশের মানুষের কাছে এতটা বিরক্তিকর, এতটা ঘৃণার এবং এতটা আপত্তিকর, লোকজন যদি এখন তাদেরকে সুবিধাজনক স্থানে পায় তাহলে কি পরিমাণ যে ট্রিটমেন্ট দেওয়া হবে তার কিছু নমুনা বিচারপতি মানিকের যে পতন, সেই পতনের মধ্যে দেখতে পেয়েছেন। মানিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ার কারণে প্রাণে বেঁচে গিয়েছেন, নচেত লোকজন তাকে পাড়িয়ে মেরে তার জিহ্বা টান দিয়ে ছেড়ে ফেলত। এইরকম ক্রোধ। তো মানিকের প্রতি যদি এই রাগ হয় তাহলে শেখ হাসিনাকে যারা দুর্নীতির সেই সাগরের মধ্যে ডুবিয়েছেন, চুবিয়েছেন, সেই সকল ব্যবসায়ীরা এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। এবং অবাক করার ব্যাপার হলো এরা বিভিন্ন স্রোতে বিভিন্ন কথাবার্তা বলে তারা প্রধান সেনাপতি জেনারেল ওয়াকরুজ্জামানের সঙ্গে দেখা করেছেন, প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সঙ্গে দেখা করেছেন। কি কথা হয়েছে, কি বলেছেন, এটা কোনো বিষয় নয়। মানুষের ক্রোধ এমন পর্যায়ে যে মানুষ তাদেরকে ওই দুটো জায়গায় এবং ওই দুজন মানুষের সঙ্গে দেখে ক্রোধে রীতিমতো উন্মত্ত হয়ে পড়েছেন। আপনারা গিয়ে দেখেন যে সালমান এফ রহমানের অফিস, বাসভবন কিভাবে মানুষ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। নারায়ণগঞ্জে গাজী টায়ারের মালিক গোলাম দস্তগীর গাজী, তার যে দুর্বৃত্তপনা, তার যে জুলুম, তার যে অত্যাচার পুরো নারায়ণগঞ্জবাসীকে রীতিমতো অস্থির করে তুলেছিল। তিনি কত মানুষের বুকে হাহাকার তৈরি করেছেন, কত মানুষের জমি দখল করেছেন, কত মানুষকে অপমান করেছেন। তার পেটোয়া বাহিনী ছিল এবং মানে জাহিলিপনা কাকে বলে, তার ছেলে, সে নিজে এবং তার স্ত্রী, তার গুন্ডা পান্ডা সব মিলিয়ে মানুষের ক্রোধকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল। তার ফলে কি হলো দেখুন, তার একটা বিশাল শিল্প কারখানা মানুষের ক্রোধের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। সেখানে নির্মমভাবে প্রায় 178 জন মানুষ নিখোঁজ হয়েছে বা পুড়ে গেছে। কিন্তু তারপরেও সাধারণ মানুষের কোনো রকম সহানুভূতি নেই। পত্রপত্রিকাগুলো এটা ছাপায় নেই এই কারণে যে এই লোকটি মানুষের জীবনকে যেভাবে তছনছ করে দিয়েছে, এ কোনো অবস্থাতেই কারো সহানুভূতি পেতে পারে না। তো গোলাম দস্তগীর গাজীর দ্বারা শেখ হাসিনার যত ক্ষতি হয়েছে, দেশবাসীর যত ক্ষতি হয়েছে, তার চেয়ে হাজার গুণ ক্ষতি হয়েছে যে লোকগুলোর দ্বারা। সেই লোকগুলো এখন প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভোল পাল্টিয়ে যাচ্ছেন। তাদের সংবাদপত্র আছে, তাদের টেলিভিশন আছে এবং তাদের চেহারা, সুরত, আচার আচরণে মনে হচ্ছে যে তারা নিরপরাধ শিশু, জান্নাতি শিশু। শেখ হাসিনা যত দোষ শেখ হাসিনা, তারা কিছুই না। তারা হালাল ব্যবসা বাণিজ্য করেছেন এবং হালাল ব্যবসায়ীদের জন্য যে সকল
পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখেরাতে রেখেছেন, এগুলো তাদের প্রাপ্য। কাজেই তারা নির্ভয়ে নিশ্চিন্তে সেই প্রধান উপদেষ্টার কার্যালয়ে চলে গেছেন। নির্ভয়ে নিশ্চিন্তে তারা ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকে পড়েছেন। আমরা তো এখনও ক্যান্টনমেন্টে ঢোকার কথা কল্পনাও করতে পারি না, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার কথা কল্পনাও করতে পারি না, কিন্তু এই দুর্বৃত্তগুলো ঢুকে গেছে। এবং এরা এত খারাপ, এত জঘন্য, এদের যে ভিতরে ধ্বংসাত্মক যে মেশিনারিজগুলো রয়েছে, এটা যে কোনো মানুষকে, শেখ হাসিনার মতো মানুষকে যেখানে তারা কলুষিত করে ফেলেছে, শেখ হাসিনার মতো লোককে যে কখনো টাকার দিকে তাকাতেন না, 2012 সন পর্যন্ত আমি সাক্ষ্য দিচ্ছি, টাকার দিকে তাকাতেন না, এবং দুর্নীতি কাকে বলে এই জিনিসগুলো তিনি শুনতেও পারতেন না 2012 সন পর্যন্ত। একটা ছোট উদাহরণ দেই। আমার এলাকাতে একটা গ্যাস ফিল্ড হলো, গ্যাস ফিল্ড আবিষ্কৃত হলো চরকাজলি ইউনিয়নে, শেভরন। তো এই ধরনের যখন কর্মকাণ্ড হয় তখন এলাকার সংসদ সদস্যের সঙ্গে এরা বসে এবং তার সঙ্গে একটা অর্থনৈতিক লেনদেন করার চেষ্টা করে। তারপরে সেই এলাকার রাজনৈতিক ক্ষমতাধরদেরকে ব্যবহার করে ওই এলাকার লোকজনের উপর তারা নিষ্পেষণ চালায়, এবং এখনো অপকর্ম নাই, কুকর্ম নাই যে এ সকল আন্তর্জাতিক কোম্পানিগুলো না করে। তো তারা প্রথমে আমার সঙ্গে বসার চেষ্টা করলো, আমি তাদের সঙ্গে বসলাম না। এরপর যখন মন্ত্রণালয় থেকে বলা হলো, আমি তাদের সঙ্গে বসলাম, কিন্তু সোনারগাঁ হোটেলের বিলটা আমি দিয়ে দিলাম, তাদেরকে দিলাম না, এবং আমি স্পষ্ট ভাষায় বলে দিলাম যে এইভাবে এভাবে কাজ করতে হবে। তো তারা তাদের মতো করে এলাকাতে কাজ করা শুরু করলো এবং গলা চিপাতে রীতিমতো তাণ্ডব, শেভরনের তাণ্ডবে সাধারণ মানুষ তছনছ হয়ে গেল। এটা 2010 সনের ঘটনা, সবেমাত্র এমপি হয়েছি। তা আমি সেই শেভরনের সেই কর্মকাণ্ড পুরো অপারেশন বন্ধ করে দিলাম। মন্ত্রণালয়, ডিসি অফিসে আগুন ধরে গেল বলতে গেলে। এর কারণ হলো শেভরন এত পাওয়ারফুল, শেভরনের যিনি বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর, তার সঙ্গে জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী যিনি ছিলেন ব্রিগেডিয়ার এনামুল, তিনিও কথা বলতে সাহস পেতেন না। যাই হোক, তো তারা এসে সরাসরি প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করলেন যে আপনার এমপি আমাদের কাছে 2 কোটি টাকা ঘুষ চেয়েছে। তো আমরা সেই ঘুষ না দেওয়ার কারণে সে এই আমাদের কাজ বন্ধ করে দিয়েছে। এই কাজ বন্ধ করার ফলে প্রতিদিন আমাদের 10 কোটি টাকা করে লোকসান হচ্ছে। আপনার সঙ্গে আমার যে চুক্তি, সেই চুক্তি অনুযায়ী এই 10 কোটি টাকা করে প্রতিদিন আমাকে ক্ষতিপূরণ দিতে হবে, এইরকম কথা। তো প্রধানমন্ত্রী বললেন যে রনি ঘুষ চাওয়ার মতো মানুষ নয়। আমি এটা কমিটি করে দিচ্ছি, তার সঙ্গে কথা বলেন। এরপর সংসদের চিফ হুইপ ছিলেন তখন উপাধ্যক্ষ আব্দুল শহীদ, তিনি এবং জ্বালানি মন্ত্রী যিনি ছিলেন ব্রিগেডিয়ার এনামুল হক, তিনি আমার সঙ্গে বসলেন সংসদে বসে। তো বললেন যে কি ব্যাপার, প্রধানমন্ত্রীর কাছে আসছিলেন ওরা, তো এই কথা হয়েছে, তো তুমি একটু কাজটা শুরু করে দাও। আমি বললাম যে না, এটা হবে না, দরকার হলে আমি এমপিগিরি থেকে রিজাইন করব। শেভরনের এমডিকে ডাকেন, তার সঙ্গে আমার কথা আছে, তারপরে আমি সিদ্ধান্ত দেব। তো ব্রিগেডিয়ার এনামুল সাহেব বলতে গেলে একেবারে আটকে উঠলেন যে কি বলো তুমি, ওরা তো আমেরিকার প্রেসিডেন্টের মতো আচরণ করে। আমি একটা টেলিফোন করলে তারা তাদের যে এমডি সে ফোন ধরবে, এটা তো আমিই কল্পনা করতে পারি না, আর তুমি বলছো যে সে সংসদে এসে বা আমার অফিসে এসে তোমার সঙ্গে সে বৈঠক করবে, এটা অসম্ভব ব্যাপার। আমি বললাম যে তারা অবশ্যই বৈঠক করবে, আপনি বলেন, এর বাইরে কোনো কিছু হবে না। এবং দেখা গেল সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল এবং তারা আসলো, এবং আমি আমার কথাগুলো বললাম যে আপনারা এই অপকর্ম করছেন, এই সকল অন্যায় জুলুম করছেন, রাস্তাঘাট নষ্ট করছেন, এলাকার লোকজনের সঙ্গে দুর্ব্যবহার করছেন,
এবং এই কাজগুলো যদি আপনারা বন্ধ না করেন এখানে লিখিতভাবে, তাহলে আমি আপনাদেরকে কাজ করতে দেব না। 2 নম্বর হলো যে আপনাদের এই কর্মকাণ্ডের ফলে আমার সমস্ত রাস্তাঘাটগুলো নষ্ট হয়ে যাচ্ছে। গ্রাম্য যে রাস্তাগুলো সাধারণত 2 টন 2.5 টনের যে ট্রাক এগুলো চলার উপযুক্ত, সেখানে আপনারা 8 টন 10 টনের ট্রাক চালিয়ে পুরো রাস্তাঘাট নষ্ট করে ফেলছেন। এ সকল রাস্তাঘাট ঠিক করে দিতে হবে। এইভাবে MOU স্বাক্ষর করে তারপর আমি শেভরনকে কাজ করতে অনুমতি দিয়েছিলাম, এবং এটা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এতটা দৃঢ়তা ছিল। সেই শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ, এখন তিনি রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে ঘুষ খেয়েছেন, তারপর তার ছেলে টাকা পাচার করেছে, তার বোন টাকা পাচার করেছে। এই যে শেখ হাসিনার যে ডেভিয়েশন, এই ডেভিয়েশন করেছে হারামজাদা প্রকৃতির এ সকল অসভ্য ব্যবসায়ীরা, বিরাট গ্রুপ, কারো নাম বললাম না। সেই ব্যবসায়ীরা যদি শেখ হাসিনার মতো এরকম আয়রন লেডিকে রীতিমতো আবর্জনাতে পরিণত করতে পারে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের অফিস এবং সেনা প্রধানের অফিস কলঙ্কিত করার জন্য এদের 2 মিনিট সময় লাগবে না। কাজেই যারা আছেন ক্ষমতায়, স্বনির্বন্ধ অনুরোধ, এদেরকে প্রতিহত করুন। এই কয়টা লোক, এদের বেশিরভাগ লোকেরই ব্যবসা বাণিজ্য নেই। এরা শুধু ট্রেড পলিটিক্স করে, আর 2-3 জন 4-5 জন লোকের ব্যবসা বাণিজ্য আছে, সব লুজিং কনসার্ন। এই লুজিং কনসার্ন তারা ব্যাংকগুলোকে বসিয়ে দিয়েছে, এবং এদের ব্যবসা বাণিজ্য যদি বন্ধ হয়ে যায়, এদের শিল্প কলকারখানা বন্ধ হয়ে যায়, দেশ বেঁচে যাবে। আর এদেরকে যদি শুলে চড়ানো যায় এবং এদেরকে ডাইরেক্ট এই যাকে বলা হয় শেয়ার মার্কেটের সামনে, ব্যাংক পাড়াতে এনে এদেরকে যদি জনগণের হাতে ছেড়ে দেওয়া হয়, বাংলাদেশে এই ধরনের অলিগার আর তৈরি হবে না। এই কাজগুলো করা উচিত। দ্বিতীয়ত, খুবই দুর্ভাগ্যজনক, বিএনপির নেতা আব্দুল আল মিন্টু, আমাদের মিন্টু ভাই খুবই বন্ধু মানুষ, পারিবারিক সম্পর্ক, তার বাসায় অনেকবার তিনি দাওয়াত দিয়েছেন, তার ওয়াইফও খুব ভালো সম্পর্ক। তো আওয়ামী লীগের যে অলিগার, দুষ্ট লোকজন, তাদের চাইতে জনাব আব্দুল আল মিন্টুর যে ব্যবসায়িক বুদ্ধি, প্রজ্ঞা, জ্ঞান 1000 গুণ বেশি। তিনি যদি এই সমস্ত মানুষ, অর্থাৎ এই যে এখন যারা শেখ হাসিনাকে ডুবিয়েছে, এরা যখন ফিডার খাওয়া শুরু করেছে, তখন সেই আমাদের যে আব্দুল আল মিন্টু সাহেব, তখন তিনি পোলাও, কুরমা, বিরিয়ানি খেয়েছেন এবং হজম করেছেন, জেনুইনলি ব্যবসা করে। তার যে মাল্টিমিট গ্রুপ জেনুইন ব্যবসা করে, ফলে তিনি তার মেধাটাকে ভালো কাজে ব্যবহার করতে পারেন, মন্দ কাজে ব্যবহার করতে পারেন। যদি ভালো কাজে ব্যবহার করেন, বিএনপির অনেক অনেক উপকার হবে, আর যদি মন্দ কাজে ব্যবহার করেন, তাহলে আওয়ামী লীগের যে অলিগার, তিনি সেই অলিগারদের আব্বা হতে তার 1 মিনিট সময় লাগবে না। এই বুদ্ধি তার আছে। আমার খুব কষ্ট লেগেছে যে মিন্টু ভাইয়ের মতো এইরকম প্রাজ্ঞ অভিজ্ঞ লোকের পাশে এই অলিগারদেরকে আমি দেখে আমার বিএনপির ভবিষ্যৎ নিয়েই ভয় লেগে গেছে। সব কিছু হতে পারে। অনেকে, আমি খুব সাধারণ পর্যায়ে আছি, আমার কাছে তো অনেকে আসতে চায়, দেখা করতে চায়, কথা বলতে চায়, আমি তো এদের ফোনেই পাত্তা দিই না, যে দরকার নেই, মরো গিয়ে তোমরা, এতকাল তোমরা কোথায় ছিলে। মিন্টু সাহেবের যখন ন্যাশনাল ব্যাংক থেকে তাকে বের করে দেওয়া হলো, তখন এরা কোথায় ছিল। মিন্টু সাহেবের যখন একটার পর একটা মামলা হলো, তার ছেলের বিরুদ্ধে যখন মামলা হলো, তখন এরা কোথায় ছিল। তারপরে মিন্টু সাহেবের সেই মানে যমুনা রিসোর্ট যখন যেটা ছিল, সেটা যখন নিয়ে নেওয়া হলো, প্রগতি ইন্স্যুরেন্স নিয়ে নেওয়া হলো, তখন এই সমস্ত লোকজন কোথায় ছিল। এখন মিন্টু সাহেবের এমনকি দায় পড়েছে, এদেরকে নিয়ে বৈঠক করতে হবে। এই দায়িত্ব মিন্টু সাহেবকে কে দিয়েছেন? ইভেন যদি বিএনপি থেকেও কেউ দায়িত্ব দিয়ে থাকেন, আমি বলবো এই দায়িত্ব দেওয়াটা ঠিক হয়নি। আশা করি মিন্টু ভাই বুঝতে পারবেন এবং সতর্ক হবেন। সম্মান খুবই স্পর্শকাতর একটি বিষয়, মর্যাদাও খুবই স্পর্শকাতর একটি বিষয়। 1 মিনিট লাগে না, 2-3 সেকেন্ডের মধ্যে এটি তছনছ হয়ে যেতে পারে, 2-3 সেকেন্ডের মধ্যে এটি বুমেরাং হয়ে যেতে পারে। একটা সময় বলেছিলাম যে শেখ হাসিনা পালাবেন, এই ঠিক পালানোর 15 দিন আগে, এবং তিনি 30 মিনিট সময়ও পাবেন না। ঘটনা তাই ঘটেছে। কাজেই এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, অর্থাৎ যারা শেখ হাসিনার বিরোধিতা করেছি, তাদেরকে যে
সুযোগটা দিয়েছেন আমরা যেন কোনো অবস্থাতেই কোনো মন্দ লোকের প্রলোভনে পড়ে, মন্দ লোকের সংস্পর্শে পড়ে আমাদের এই নিয়ামতকে, আল্লাহর নিয়ামতকে যেন আমরা অপমান না করি। এর কারণ হলো এই পৃথিবীতে মানুষকে সবচেয়ে বেশি ক্ষতি করে, এমনকি শয়তান যেটা করতে পারে না তার চেয়ে হাজার হাজার গুণ ক্ষতি করে মন্দ লোকের সংস্পর্শ। এবং একজন মন্দ লোকের সঙ্গে যদি আপনার বন্ধুত্ব হয়, ও আপনাকে মন্দ না বানিয়ে ক্ষান্ত হবে না। কাজেই একজন অলি আল্লাহর সাথে চলাফেরা করার চাইতেও একজন মন্দ লোকের সঙ্গে চলাফেরা করা বা তার সংস্পর্শটা যে কোনো মানুষের জন্য মৃত্যু ঝুঁকির চেয়েও বেশি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।